ভাইরে ভাই, যারা এই মুভিটা দেখার জন্য প্রস্তুত আছো তারা সিট বেল্ট এবং খাবার সহ বসে যাও। কারণ এই মুভি দেখার সময় তুমি কোনো দিকে তাকাতে পারবে না। এমন একটা এক্সাইটিং মুভি এটা হতে চলেছে। এক কথায় মুভিটা পুরোই আগুন বরাবর। এবং আগেই বলে রাখতেছি, যাদের যাদের হার্টের সমস্যা আছে তারা আগেই চলে যাও, কারণ এই মুভিটা দেখার জন্য তোমার প্রচুর সাহসের দরকার। তো চলো, সব থেকে ভয়ঙ্কর কোরিয়ান মুভি ট্রেন টু বুসান মুভিটা শুরু করা যাক। তো মুভির শুরুতেই শেয়ার মার্কেট কোম্পানির একজন মালিককে দেখানো হয়, যার নাম শিবকো। সে তার জুনিয়র একজন কলিগকে অর্ডার দেয় বায়োটিক কেমিক্যাল কোম্পানির সব শেয়ার বিক্রি করে দিতে। তবে তার কলিগ শেয়ার বিক্রি না করার পেছনে অনেক কারণ দেখায়, কিন্তু শিয়োগ্য তার সিদ্ধান্তের উপর একদমই অটল। তাই জুনিয়র কলিগের আর কিছুই করার নেই। যাই হোক, অফিস শেষে শিয়োগ্য তার মেয়ের জন্য একটা গিফট কিনে বাসায় ফিরতে থাকে। আসলে শিয়োগ্য আর তার স্ত্রীর মধ্যে অনেক আগে ডিভোর্স হয়ে গেছিল। তাই শিবগু এখন তার ছোট মেয়ে এবং তার মায়ের সাথে একই বাড়িতে থাকে। মূলত আজকে ছিল শিবকুর মেয়ে শিয়াং এর জন্মদিন। তো এখানে এদের নামগুলো একটু কঠিন, যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। শিবকে সোয়াং এর জন্য কেনা গিফটটি সোয়াং এর কাছে নিয়ে হাজির হলে সোয়াং সে গিফটটি দেখে খুশি না হয়ে বরং আর মন খারাপ করে, কারণ একই গিফট তার বাবা আগেও একবার গিফট করেছিল তাকে। যাই হোক, সোয়াং তার জন্মদিন উপলক্ষে তার বাবার কাছে আবদার করে সে তার মায়ের সাথে দেখা করতে যাবে, এবং সেটা কালকেই যাবে। যেহেতু শিবকো অফিসের কাজে অনেক ব্যস্ত থাকতো, তাই সে তার মেয়ের সাথে আর সময় দিতে পারতো না। আর তাই তার মেয়ের জন্মদিনের আবদার পূরণ করতে পরদিন তার মেয়েকে নিয়ে বুসাং শহরে যেতে রাজি হয়। শর্ত অনুযায়ী তার মেয়েকে নিয়ে পরদিন সে রওনা দেয় শিওল স্টেশনে। যাওয়ার সময় তার রাস্তার মধ্যে কিছু অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে পারে, কিন্তু তারা এসবই কিছু মনেই করে না। যাই হোক, এদিকে তার স্টেশনে পৌঁছে ট্রেনে উঠেছে। এরপর ট্রেন সেখান থেকে যখন ছাড়ার উপক্রম, তখন একটা দৌড়ে এসে একটা মেয়ে ট্রেনের ভিতরে ঢোকে। আর এটাই ছিল তাদের যাতনার দুঃস্বপ্ন, কারণ মেয়েটি কোনো এক কারণে তার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন নিয়ে সে ট্রেনে প্রবেশ করেছিল। এদিকে ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যেই শিবগ্য সেখানে ঘুমিয়ে পড়ে। আর একটু পর সোয়াং তার বাবাকে না জানিয়ে বাথরুমে চলে যায়। আর এতক্ষণে পায়ে ক্ষত নিয়ে উঠা সেই মেয়েটা বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর তার এই অবস্থা দেখে তাকে সাহায্য করার জন্য একটা ফিমেল অ্যাটেন্ডেন্ট আসে, কিন্তু অসুস্থ মেয়েটি এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপর ওই ফিমেল অ্যাটেন্ডেন্টের উপরই হামলা করে বসে সে। আর চোখের পলকে সেই ফিমেল অ্যাটেন্ডেন্টও জম্বিতে পরিণত হয়ে যায়। এবং এইভাবে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 এইভাবে করতে করতে পুরো বগিটাই জম্বিতে পরিণত হয়ে যায়। এদিকে শিবকো ঘুম থেকে উঠে তার মেয়েকে দেখতে না পেয়ে হন্যহারে খুঁজতে থাকে। এক পর্যায়ে সোয়াংকে সে বাথরুমের সামনে দেখতে পেয়ে জলদি এসে তার মেয়েকে নিয়ে ছুটতে থাকে এক নিরাপদ বগির উদ্দেশ্যে, এবং পিছনে আসতে থাকে শত শত মানুষের রূপে জম্বি। কিন্তু দরজা বন্ধ থাকায় তারা ভিতরে আসতে পারছিল না। তারা শুধু মানুষদেরকে দেখে কাচের অপর পাশ থেকে শুধু চিৎকার করে যাচ্ছিল। আর সেই বগিতে এক গর্ভবতী মহিলা ছিল, যার নাম শিয়ং। এখানে সে একটা পানের বোতল নিয়ে কাচের দরজা ছিটিয়ে দিয়ে একটা পত্রিকা লাগিয়ে দেয়, যাতে জম্বিরা মানুষদেরকে দেখে দরজাতে এত বেশি ধাক্কাধাক্কি না করে। এখানে গর্ভবতী মহিলার স্বামীর নাম ছিল স্যাং হাও। যাই হোক, পরিস্থিতি কিছুটা শান্ত হলে ট্রেনের চালক ট্রেনের রেডিওর মাধ্যমে সবার সাথে কমিউনিকেশন করে জানিয়ে দেয় যে ট্রেন আসলে বুসাং শহর পর্যন্ত যেতে পারবে না। সারা দেশব্যাপী এমন ভয়াবহ অবস্থার জন্য ট্রেন ডিয়াগো স্টেশন পর্যন্ত যাবে। আর সেখানে অনেক আর্মি অফিসার আছে, এই জন্য সবার চিন্তা করার কোনো কারণ নেই। এই জন্য তারা ট্রেন নিয়ে এখন রওনা দিতে থাকে ডিয়াগো স্টেশনের দিকে। কিন্তু পথিমধ্যে ইয়াংসোক নামে এক ট্রেনের যাত্রী কারোর সাথে কথা বলে জানতে পারে ডিয়াগো স্টেশন নাকি একেবারে নিরাপদ নয়। আবার এই কথাটা শিবকো পাশ থেকে শুনে ফেলে। আর তাই শিও একজন ক্লায়েন্টকে ফোন করে জানতে পারে সত্যি সে ডিয়াগো স্টেশনটি নিরাপদ নয়। তখন শিওকো তার ক্লায়েন্টকে বলে, আমি তোমাকে আমার কোম্পানির অনেক দামি দামি শেয়ার তোমাকে ফ্রিতে দিব, আর এটার জন্য তোমাকে আমাদের ডিয়াগো স্টেশন থেকে নিরাপদে বের করতে হবে। আর এই অফার পেয়ে তার ক্লায়েন্ট তাকে বলে, তুমি স্টেশনের মেন গেট দিয়ে না বাড়িয়ে স্টেশনের পূর্ব দিকে ছোট গেট দিয়ে বের হয়েও, আমি সেখান থেকে তোমাকে ড্রপ করব। এরপর লম্বা সফরের পর ট্রেনটি পৌঁছে যায় ডিয়াগো স্টেশনে। এরপর যাত্রীরা ট্রেন থেকে নেমে দেখে স্টেশনে কেউই নেই। যাই হোক, এরপর তারা সকলে মেন গেট দিয়ে বের হতে থাকে, কিন্তু শিওবকে তার মেয়েকে নিয়ে স্টেশনের পূর্ব দিক দিয়ে ছোট দরজা দিয়ে বের হতে চায়। কিন্তু তখনই শিওবকের পিছনে এক পাগল লোক, যে কিনা শিওবকের ফোনে সব কথাবার্তা শুনে ফেলেছিল। যাই হোক, স্টেশনে সেই ছোট রাস্তা দিয়ে একজন আর্মি অফিসার হাঁটে আসছিল। আর্মি অফিসারকে দেখে পাগল এবং শিবকো আর্মি অফিসারের কাছে সাহায্যের জন্য ছুটে যায়। কিন্তু তখনই তারা দেখতে পায় এক ভয়াবহ সিন, কারণ আর্মি অফিসারের পিছনে ছিল আরো অনেক জম্বি আর্মি অফিসার, যারা কিনা ছুটে আসছে তাদেরকে ঘায়েল করতে। অপরদিকে মেইন গেট দিয়ে অন্য যাত্রীরা যাওয়ার সময় হাজার হাজার জম্বি আর্মি অফিসাররা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এদিকে প্রাণ পরে সবাই ছুটতে থাকে, আর অনেকে জম্বিদের আক্রমণ এখানে মারাই যায়। এদিকে সোয়াং এর উপর এক জম্বি হামলা করে, কিন্তু তখনই স্যাংহাও এসে তাকে বাঁচিয়ে নেয়। আর এই জম্বি হামলায় ট্রেনে তাদের সাথে থাকা একদল স্কুল বেসবল প্লেয়ারদের সাথে সকলে মারা যায়, শুধুমাত্র সেখানে ইয়াংহো এবং তার গার্লফ্রেন্ড জিনহি ছাড়া। আর তখন শিওকু, স্যাং ও ইয়াংহোক মিলে অনেক সাহসিকতার সাথে জম্বিদের আটকে দিয়ে বাকি যাত্রীদেরকে ট্রেনে ওঠার জন্য সাহায্য করতে থাকে। আর জীবন বাঁচাতে সুস্থ মানুষেরা এক একজন এক এক বগিতে
উঠতে থাকে। এদিকে ট্রেনের চালক সেখানে সিইও ও ইয়াংসুকের সাথে আলোচনা করে যে বুসাং শহরই একমাত্র নিরাপদ শহর যেখানে এখনো ওইভাবে ইনফেকশন ছড়িয়ে পড়েনি। তাই তারা ট্রেন ছেড়ে দেয় বুসাং এর উদ্দেশ্যে। আর একদম শেষে চলন্ত ট্রেনে সিপকু, স্যাং ও ইয়াংগুক দৌড়ে ট্রেনে ওঠে। ট্রেনে উঠে স্যাং তার স্ত্রীকে ফোন করে জানতে পারে সে এবং শিবকুর মেয়ে সোয়াং 13 নম্বর বগির একটা বাথরুমে আটকে আছে। এদিকে ইয়াংগুক ও তার গার্লফ্রেন্ডকে কল করে জানতে পারে তার গার্লফ্রেন্ড একটি সুরক্ষিত বগিতেই আছে এবং তার সাথে আরো অনেকেই আছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত তুমি যেহেতু মুভিটা দেখতেছ তাহলে মুভিটা তোমাকে অবশ্যই ভালো লাগছে। তো তোমার এই ভালোবাসাটা আমার কাছে একটু প্রকাশ করো লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। যাই হোক, এরপর ইয়াং হোক তার গার্লফ্রেন্ডকে বলে আমরা তোমাদের বগিতে যাচ্ছি। তো জিং অনেক খুশি হয়ে বগির সবাইকে বলে আমার বন্ধুরা এই বগিতে আসছে। কিন্তু ওই বগিতে থাকা সিও ইয়াংসুক অনেক স্বার্থপর। সে সকলকে জানিয়ে দেয় এই নিরাপদ বগিতে আমরা অন্য কাউকে ঢুকতে দিব না। কি গ্যারান্টি আছে যে ওরা আমাদের কামড়াবে না বা ইনফেক্টেড করবে না? যাই হোক, এদিকে শিবকো, সাং এবং শ্যাংহোক প্রস্তুতি নিচ্ছে নিরাপদ বগিতে যাওয়ার জন্য। তারা অনেক সাহস করে সামনে থাকা জম্বিদেরকে প্রতিহত করে সামনে এগোতে থাকে। ঠিক সেই সময় ট্রেনটি চলে আসে একটি অন্ধকার টানেলের ভিতরে। তারা এখানে খেয়াল করে অন্ধকারের কারণে কোনো জম্বিরাই ঠিক মতো দেখতে পারছে না। আর এই সুযোগে তারা দ্রুত 13 নম্বর বগিতে চলে আসে। এখন সেখানে থাকা সেং এর স্ত্রী শিয়ং ও শিয়প্পর মেয়ে সোয়াং, সেখানে তারা একটা বৃদ্ধ মহিলাকেও পেয়ে যায়। যাই হোক, তারা সকলে নিরাপদ বগির দিকে এগোতে থাকে। ঠিক তখনই সেই পাগল লোকটিকে বাঁচাতে গিয়ে শিয়প্প পড়ে যায় জম্বিদের চোখে। এরপর তারা দৌড়ে চলে আসে অপর একটি বগিতে। কিন্তু দরজা পুরোপুরি বন্ধ করার আগেই জম্বিরা হাত মাথা সব ঢুকিয়ে দিয়ে গেটটাকে আটকে দিয়েছে। স্যাং তার শরীরে সব শক্তি দিয়ে দরজাকে ধরে রাখে। আর অন্যদিকে শিয়পকে একটা বেসবল ব্যাট দিয়ে জম্বিদেরকে আটকানোর চেষ্টা করে। এর ঠিক অপর পাশের বগিতেই রয়েছে বাকি সুস্থ মানুষেরা। তখন ইয়ংগুক চিৎকার করে তাদেরকে গেটটা খুলে দিতে বললেও কেউ কোনো সাড়া দেয় না। উল্টো ইয়াংগুকের গার্লফ্রেন্ড জিংকে মুখ চেপে ধরে এবং আরেকজন গেটটাকে আর শক্ত করে লাগাতে থাকে। ইয়ংগুক এরপর রাগ হয়ে তার হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে দরজাতে মারতে থাকে এবং জীবন বাঁচানোর শেষ চেষ্টাটা তারা করতে থাকে। ততক্ষণে দরজাকে ধরে রাখা স্যাংকেও একটা জম্বি এসে কামড় দেয়। তখন স্যাং তার স্ত্রীর সামনে আস্তে আস্তে জম্বিতে পরিণত হতে থাকে। একেবারে শেষ মুহূর্তে ইয়াংও গেটটা ভাঙতে পারলেও অপরদিকে স্যাং এর ধরে থাকা সেই গেটটাও ভেঙে গেছে এবং সব জম্বিরা ভেতরে ঢুকতে থাকে। কিন্তু স্যাং তার সব শক্তি দিয়ে জম্বিদেরকে আটকাতে থাকে এবং বাঁচিয়ে দেয় তার ভবিষ্যৎ সন্তান এবং তার স্ত্রীকে। যাই হোক, সবাই কোনো রকমে অপর এক নিরাপদ বগিতে পার হয়, কিন্তু পার হতে পারে না তাদের সাথে থাকা সেই বৃদ্ধ মহিলাটি এবং সাং। তারাও এতক্ষণে জম্বিতে পরিণত হয়ে গেছে। অপরদিকে নিরাপদ বগিতে শিবকো সিইও ও ইয়াংসুককে মারতে শুরু করে, কারণ সে যদি গেটটা খুলে দিত তাহলে সে দুইজনের প্রাণটা আজকে বেঁচে দিত। কিন্তু ইয়াংসুক সবাইকে কনভিন্স করে বলে যে তারা হয়তো ইনফেক্টেড, তোমরা সবাই এদেরকে অন্য বগিতে পাঠিয়ে দাও, বলা তো যায় না এরাও আমাদেরকে জম্বি বানিয়ে দিতে পারে। সবাই এই কথা শুনে একমত প্রকাশ করে। এরপর তারা জানায় যারা যারা পরে এই বগিতে ঢুকছে তারা সবাই অন্য বগিতে চলে যাও। তবে জিং এখানে ইয়াংগুককে বলে আমিও তোমাদের সাথে যেতে চাই। এরপর তারা মোট 6 জন মিলে পাশের বগিতে চলে যায়। কিন্তু নিরাপদ বগিতে থাকা একজন মহিলাকে দেখে খুব আপসেট মনে হচ্ছিল। মূলত এই নিরাপদ বগিতে আসার আগে যেই মহিলাটি শিয়পকৃতের সাথে আসার সময় জম্বিদের হাতে মারা গেছিল সে ছিল তারই আপন বোন। এই মহিলাটি বুঝতে পারে এই বগিতে স্বার্থপর লোকের থাকার কারণে তার বোন আজকে মারা গেছে। তাই এই মহিলাটি এই বগির স্বার্থপর লোকদের শাস্তি দেওয়ার জন্য জম্বিদের আটকানো সেই গেটটি খুলে দেয় এবং শুরু হয়ে যায় এক মনন খেলা। এখানে মনে হচ্ছিল এক জাল শিয়ালের দলকে বহু মুরগির মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে। মানে বুঝতে পারতেছ এই বগির আর কেউই বেঁচে নেই। যাই হোক, এরপর হঠাৎ ট্রেনটি থেমে যায়। এরপর ট্রেনের চালক ইন্টারকমে বলে সামনের রাস্তাটি একেবারে নষ্ট, এই ট্রেন দিয়ে এই পথে আর যাওয়া যাবে না। এই জন্য আমি বাম দিকের একটা ট্রেন নিয়ে বুসাঙে যাব। তাই যারা আমার কথা শুনতে এবং বুঝতে পারতেছেন তারা বাম দিকে ট্রেনে উঠে পড়ুন। এদিকে দেখা যায় জম্বিবর্তী বগির ওয়াশরুমে ইয়াংসুক এবং ট্রেনে সে এক কর্মকর্তা লুকিয়ে আছে। তারা ট্রেন চালকের সেই ঘোষণা শুনে বের হতে চায়, কিন্তু এখানে ইয়াংসুক বেইমানি করে সেই ট্রেন কর্মকর্তাকে জম্বিদের মুখে ফেলে দেয় এবং সেই সুযোগে সে পালিয়ে আসে। এদিকে বেঁচে যাওয়া সিওকে ও অন্যান্যরা বাঁ দিকের ওই ট্রেনে উঠতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সেখানে একটা জ্বলন্ত ট্রেন এসে তাদের ট্রেনের সাথে ধাক্কা লাগে। কারণে তারা ভয় পেয়ে যে যার মতো দৌড়াতে থাকে। এদিকে দেখা যায় ইয়াংহো ও জিং বাঁ দিকের ওই ট্রেনে যাওয়ার জন্য একটা ট্রেনের দরজা খুলছে, কিন্তু হঠাৎ পিছন থেকে সেই বগিতে সেই স্বার্থপর লোক মানে সেই হিয়ংসুক চলে আসে এবং সে জিংকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয় আর সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ইয়াংগুক তার গার্লফ্রেন্ড এই অবস্থা দেখে তাও তাকে ছেড়ে যেতে চায় না। সে এটাও জানে তার গার্লফ্রেন্ড একটু পর জম্বিতে পরিণত হবে, তারপরও সে তার পাশেই থাকে।
একটু পর জিংও জম্বিতে পরিণত হয়ে যায় এবং ইয়াং হুকে কামড়িয়ে দেয়। এখানে তাদের দুইজনের যাত্রায় শেষ হয়ে যায়। যাই হোক, এদিকে ইয়াং সুক প্রাণপণে দৌড়াতে থাকে বামে সে নিরাপদ ট্রেনে, কিন্তু রেল লাইনের উপর দৌড়াতে গিয়ে তার পা মচকে যায় এবং সে সেখানে পড়ে যায়। এটি দেখে ট্রেনের চালক স্মরণ মনে তাকে সাহায্য করতে আসে, কিন্তু নিজে একটা কামড় খাওয়ার পরও ট্রেন চালককে সে জম্বিদের মুখে ছেড়ে দেয় আর নিজে স্বার্থপরের মতো দৌড়তে দৌড়তে গিয়ে ট্রেনে ওঠে। বেচারা ট্রেনের চালক সেখানে মারা যায়। যাই হোক, অপরদিকে এখন সিওকে দেখানো হয়। এখানে তারা চারজন এমন একটা জায়গায় আটকে পড়েছে যেখানে উপরে আছে জম্বিদের পুরো একটা ট্রেন। এরপর হঠাৎ ট্রেনের উপরে থাকা একটা গাছ ভেঙে জম্বিরা নিচে পড়ে। এটি থেকে সেই পাগল লোকটি জম্বিদের হাতে তার জীবন উৎসর্গ করে দেয় এবং বাঁচিয়ে নেয় বাবা, মেয়ে ও স্যাংয়ের স্ত্রী। এরপর তারা তিনজন বুসান গ্রামে ট্রেনকে দৌড়ে ধরে ফেলে, কিন্তু জম্বিরা কোনোভাবে তাদেরকে ছাড়ে না। একসাথে শত শত জম্বিরা তাদের পিছনে লাগে এবং ট্রেনের পিছনে শত শত জম্বিরা ঝুলতে থাকে এবং এতগুলা জম্বি একসাথে থাকায় ট্রেনের স্পিড কিছুটা কমতে থাকে। অনেক চেষ্টা করে সিওকো জম্বিদের হাতে লাথি দিয়ে দিয়ে ট্রেনকে মুক্ত করতে থাকে। এরপর সিওকো যখন ট্রেন চালকের রুমে যায় তখন সে সেখানে যেয়ে দেখতে পায় সিইও ইয়াং সোক জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপর তার সাথে সিওকোর এক ভয়াবহ ফাইট হয়। শেষমেশ সিওকো তাকে ট্রেন থেকে ফেলে দিতে সক্ষম হয়, কিন্তু সেই লোকটি পড়ে যাওয়ার আগে সিওর হাতে একটা কামড় দিয়ে গেছিল। এরপর সিওকো হাতের কামড় দেখে বুঝে যায় সে একটু পর জম্বিতে পরিণত হবে এবং তার মেয়েকেও ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। তাই সে তার জ্ঞান থাকতে তার মেয়ে এবং স্যাং এর গর্ভবতী স্ত্রীকে ট্রেন চালকের রুমে বসিয়ে দিয়ে আসে। ছোট্ট সোয়াং তার বাবাকে কোনোভাবে ছেড়ে যেতে চায় না। তো মুভির এই সিনটা যে এতই হৃদয় বিদারক ছিল, তো তুমি মুভিটা না দেখলে কখনোই বুঝতে পারতে না। যাই হোক, সিওকো তার মেয়েকে জোরপূর্বক চালকের রুমে আটকে রেখে সে ট্রেনের পিছনে এসে দাঁড়ায়। এক পাশে মেয়ের আর্তনাদ এবং এক পাশে বাবার জম্বি হওয়ার কষ্ট। সিওকো এমন সময় মনে করতে থাকে তার মেয়েকে প্রথমবার কোলে নেওয়ার কথা আর একটু একটু করে বড় করার কথা, আর এইসব স্মৃতি নেই সে ট্রেন থেকে ঝাঁপ দেয়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবা নিজের জীবনটা বিসর্জন দেয়। এরপর দেখা যায় ট্রেনটি পৌঁছে গেছে বুসাং এর শহরে। সেখানে আর্মিরা দেওয়াল তুলে বন্দুক নিয়ে বসেছিল। তারা প্রথমে ভেবেছিল তারা জম্বি, কিন্তু না, একটু পরে যে দেখে তারা মানুষ। এদিকে সোয়াং তার বাবাকে হারিয়ে দুঃখের গান গাইতে থাকে। আর্মিরা তখন তাদেরকে সুস্থ মানুষ হিসেবে বুঝতে পেরে তাদেরকে বাঁচিয়ে নেয়। তো মুভিটা তো এখানে শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো এই ভাইরাসটা ছড়ালো কিভাবে? মুভির শুরুতে সিওকো অতিরিক্ত লাভের আশায় বাইটো কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দিয়েছিল। তখন সেই কোম্পানি ভয়াবহ লসের সম্মুখীন হয়। মূলত সেই কোম্পানিটি তখন একটা ভয়ানক ভাইরাস সম্পর্কে গবেষণা করছিল। লসের কারণে সেই ভয়ঙ্কর ভাইরাসটির জন্য কোনো টাকা খরচ করতে পারেনি, ফলে তাদের ভাইরাসটি লিক হয়ে যায় এবং এরপর থেকেই এই লীলা খেলা শুরু। তো আজকের জন্য মুভিটা এখানে ক্লোজ হয়ে গেল। মুভিটা কিরকম লাগলো কমেন্টে বলবা এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা।